এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন ও উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব ইস্যুতে রাতে রাজধানীর কাকরাইল মোড়ে অবরোধে অংশ নিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের রোডম্যাপ না আসা পর্যন্ত আন্দোলন চলবে। বৃহস্পতিবার আদালতের রায় ঘোষণার আগ পর্যন্ত মাঠে থাকার ঘোষণাও দেন ইশরাক ও তার সমর্থকেরা। সপ্তম দিনের আন্দোলনে ইশরাক হোসেনের সমর্থকরা বুধবার সকালে মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ করে তারা। এ সময় যানজটের ভোগান্তিতে পড়ে নগরবাসী। কিছুক্ষণ পর অবরোধ করা হয় কাকরাইল মোড়। এ সময় ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানান তারা। আদালত রায় না দিলে দুপুরে জোরদার হয় আন্দোলন। এর পেছনে ষড়যন্ত্র দেখছেন ইশরাক সমর্থকরা। ঢাকার জনগণ গত ৮ দিন পর্যন্ত লাগাতার তাদের দাবি আদায় করার জন্য রাজপথে রয়েছে। তা আমার মনে হয় যে আজকে এই রায়টা আবার কালকে নিয়ে যাওয়া, এটি আমার কাছে এক ধরনের ষড়যন্ত্র মনে হচ্ছে। একজন মেয়রই পারে প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি জায়গা খোঁজ খবর নিয়ে নগরবাসীর ভোগান্তি দূর করতে। বৃষ্টি উপেক্ষা করে দিনভর চলে আন্দোলন। নগর ভবনের কার্যক্রমও বন্ধ ছিল। জনতার মেয়র, জনগণের ম্যান্ডেট নেওয়া মেয়র জনাব ইশরাক সাহেব যাতে আমাদের এখানে অধিষ্ঠিত হয় এবং চেয়ারে বসে। সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র, তিনি তার পুত্র হিসেবে আমরা মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে আমরা চাই। সরকারকে জানাতে চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে যে আপনারা এই ন্যায্য দাবিটা মেনে নেন, গেজেট অনুযায়ী আপনারা ইশরাককে মেয়র হিসাবে শপথ পড়ান। সন্ধ্যায় কাকরাইল মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন ইশরাক হোসেন। বিচার বিভাগের কাজে হস্তক্ষেপের অভিযোগ তুলে 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি। নির্বাচনের রোডম্যাপ না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক। জানান, দেশের একটা স্বৈরাচার হতে দেওয়া যাবে না। যদি কোনোভাবে আমার কথাগুলো আপনাদের কানে পৌঁছায়, আপনারা তো আপনাদের ভোটের অধিকার ফেরত চান। সবসময় মনে রাখবেন, আমাদেরকে যে অপবাদ দেওয়া হচ্ছে এগুলো একটা চক্রান্তের অংশ। আমরা আপনার আমার ভোটের অধিকারের জন্যই লড়াই করে যাচ্ছি, এর বেশি কিছু না। ক্ষমতা আমাদের জন্য মুখ্য না। যদি মহান আল্লাহ তাআলা চায়, আমি ওই মেয়রের চেয়ারে গিয়ে বসতেই হবে। বৃহস্পতিবার আদালতের রায় ঘোষণার আগ পর্যন্ত সড়কে থাকার ঘোষণা দেন ইশরাক ও তার সমর্থকরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানো যাবে কিনা তা নিয়ে হাইকোর্টের নির্ধারিত দিনে আদেশ হয়নি। একদিন পিছিয়ে আদেশের নতুন সময় আজ বেলা 11:15টায় নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার মূল শুনানি শেষ হলেও বুধবার আদেশের মুহূর্তে আবারও ঘণ্টাখানেক শুনানি করে দুই পক্ষ। হাইকোর্টের সামনে সড়ক অবরোধ করে ইশরাকের সমর্থকদের অবস্থান, আর আদালতের ভেতরে তার হয়ে আইনি লড়াইয়ে বিএনপির আইনজীবীরা ছিলেন। ইশরাককে শপথ না পড়ানোর আবেদনের রিটকারীর আইনজীবী ও এনসিপির আইনজীবীরাও। বুধবার পূর্ব নির্ধারিত সময় বেলা 12:30টায় উভয় পক্ষের উপস্থিতিতে বিচারপতি আকরাম হোসেন ও দেবাশিস রায়ের বেঞ্চ রিটের বিষয়ে আদেশ দেওয়ার মুহূর্তে ইশরাকের আইনজীবীরা আবারও যুক্তি তুলে ধরে বলেন, এ বিষয়ে রিটই আইনসম্মত নয়। তখন আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দেওয়ার প্রসঙ্গ তুললে রাজনৈতিক বিষয়ে আদালতের হস্তক্ষেপ খারাপ নজির সৃষ্টি করবে কিনা সেই প্রশ্ন তোলেন ইশরাকের আইনজীবীরা। প্রধান বিচারপতি এস কে সিনহাকে যে সময় ক্যান্সারের কথা বলে রাষ্ট্রে বিচারিত করলো, দেশ সাক্ষ্য দিল না, থাইল্যান্ডের রাস্তায় পদত্যাগ করালো, সুপ্রিম কোর্ট তো নিশ্চুপ ছিল কেন? সোমোটো তো কোনো আদেশ দেননি আপনারা। হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটো কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনও তাই হচ্ছে। আমরা চাই ইম্পার্শিয়াল জুডিশিয়ারি। এদিন আবারও ইশরাককে মেয়র ঘোষণা করে দেয়া নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইশরাকের মামলার আবেদনে নানা আইনি অসঙ্গতি তুলে ধরে শপথ না দেওয়ার পক্ষে আদেশ চান রিটকারীর আইনজীবী। যে দুইজন ব্যক্তি তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে, আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন। জনাব ইশরাক হোসেন যে স্বাক্ষর করেছিলেন তার আর্জিতে, সেই স্বাক্ষরের সাথে কমিশনের যে সাক্ষ্য নেওয়া হয়েছে জনাব ইশরাক হোসেনের স্বাক্ষর, সেটার সাথে অমিল রয়েছে। 27 মার্চ ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে রায় ঘোষণার পর গেজেটও প্রকাশ করে ইসি, কিন্তু তাকে শপথ পড়ানো হচ্ছিল না। এর মধ্যে রায় ও গেজেট প্রকাশ চ্যালেঞ্জ করে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে কর্মসূচিতে নেতাকর্মীরা অবিলম্বে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিও করেন। সকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে স্থানীয় সরকার নির্বাচনে কমিশনের ভূমিকা ও সম্প্রতি বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেন ইস্যুতে কমিশনের সমালোচনা করেন তারা। স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় সারা দেশে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে জানিয়ে দলটির নেতাদের অভিযোগ, বর্তমানে সরকারের প্রশাসনিক কার্যালয়গুলো একটি দলের দখলে। যে স্ট্যান্ডার্ডে নির্বাচন হয়েছে সেই স্ট্যান্ডার্ডে একটা নির্বাচন এই কমিশনের পক্ষে দেওয়া সম্ভব না। তাদের নিরপেক্ষতা হারিয়েছেন এবং তাদের এই মুহূর্তে পদক্ষেপগুলো খুবই প্রশ্নবিদ্ধ। এই কারণে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে আওয়ামী লীগকে যেভাবে ছুঁড়ে ফেলেছে ঠিক সেভাবেই ছুঁড়ে ফেলা হবে বলেও জানান এনসিপি নেতারা। একই সাথে তারা সরকারের উপদেষ্টাদেরও সমালোচনা করেন। সকাল 11টা থেকে নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে অবস্থান নিলেও দুপুর নাগাদ পুলিশের ব্যারিকেড ভেঙে মূল সড়কের সামনে অবস্থান নেন। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হুঁশিয়ারি দিয়ে জানান, বিএনপির মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে ইসি। পুনর্গঠন না হলে কোনো নির্বাচনই হতে দেবে না এনসিপি। আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না, আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না, আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না। ইসি যদি পুনর্গঠন না হয় বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দিবে না ইনশাআল্লাহ। দ্রুত সময়ের মধ্যে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন না করলে জনগণকে সাথে নিয়ে ইসিকে দখলমুক্ত করার হুঁশিয়ারিও দেন এনসিপির নেতারা। ইসি পুনর্গঠন করতে হবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনের এনসিপির দাবিকে রাজনৈতিক বিষয় বলছে নির্বাচন কমিশন। এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে বলে দাবি করেন তিনি। বলেন, স্থানীয় না জাতীয় নির্বাচন আগে সেই সিদ্ধান্ত নেবে সরকার। বুধবার ইসির পঞ্চম সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে বুধবার সভা করে নির্বাচন কমিশন। সিইসি সভাকক্ষে প্রায় 2 ঘণ্টা ধরে বৈঠক হয়। সিইসি সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ কর্মকর্তারা। এ সময় নির্বাচন ভবনের বাইরে এনসিপির বিক্ষোভ চলছিল। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবিতে চলছিল সেই বিক্ষোভ। কমিশন সভা শেষে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিকে রাজনৈতিক বিষয় তুলে ধরে এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কোনো রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেঁটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা, আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে দাবি করে তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে কোনটি আগে পরে হবে তা সরকারের ওপরেই নির্ভর করছে। এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর নিয়ে বাংলাদেশ কারো সঙ্গে কোনো আলোচনা করেনি, করবেও না, এমন স্পষ্ট অবস্থান জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। রাজধানীর বেইলি রোডে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই বিষয়ে কারো সঙ্গে কোনো আলোচনা ভবিষ্যতেও হবে না।
মিয়ানমারের রাখাইন অঞ্চলে মানবিক করিডোর ইস্যু নিয়ে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন। এতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, দুর্যোগকালে বিপদগ্রস্ত অঞ্চল থেকে মানুষকে সরিয়ে নেয়ার ব্যবস্থা হচ্ছে করিডোর, কিন্তু এখানে কাউকে সরানো হচ্ছে না, তাই করিডোরের প্রয়োজন নেই। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। মানবিক করিডোর দেয়ার বিষয়টি সার্বভৌম সিদ্ধান্ত, তাই এ বিষয়ে অন্য দেশেরও কোনো চাপ নেই বলে জানান নিরাপত্তা উপদেষ্টা। একটি জাতিগোষ্ঠীকে নিয়ে একটি পরিপূর্ণ জাতিসংঘের সম্মেলন আয়োজন করা একটা অত্যন্ত বিরল উদাহরণ। সেই কাজটি আমরা সম্পন্ন করতে পেরেছি। আগামী 30শে সেপ্টেম্বর জাতিসংঘ সচিবালয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। খলিলুর রহমান জানান, আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বাংলাদেশ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে গুঞ্জনই সত্য হলো, জসিমউদ্দিন পররাষ্ট্র সচিব থাকছেন না। উপদেষ্টার দাবি অপসারণ নয়, জসিমউদ্দিন নিজেই দায়িত্ব ছাড়ছেন। বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তৌহিদ হোসেন আরও জানান, ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেই। এছাড়া পশিন ইস্যুতে দিল্লির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশিদের ফেরত পাঠানোর তাগিদও দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বরে পররাষ্ট্র সচিব করা হয় জসিমউদ্দিনকে, কিন্তু মাত্র 8 মাসের মাথায় প্রশ্ন ওঠে তাকে নিয়ে। এ মাসের শুরুতেই তাকে অপসারণের গুঞ্জন ওঠে। নিষ্ক্রিয় ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে। বুধবার উপদেষ্টা জানালেন, জসিমউদ্দিন নিজে থেকেই সরে যাচ্ছেন। কোনো চাপে এই সিদ্ধান্ত কিনা জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে। অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। না, উনি চাকরি ছেড়ে দেবেন কেন? উনি তো চাকরিতে আছেন। উনি যতদিন চাকরিতে আছেন দায়িত্ব পরিবর্তন হবে। প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, পশিন নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে। ভারতীয়দের ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। আমরা তো নর্মালি পুশব্যাক করি না, তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে। তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে, আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করছি যে এভাবে দেওয়াটা যে ঠিক নয়, এটা আমরা তাদেরকে বোঝাচ্ছি এবং আমরা বলছি যে আমাদের তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আছে, সেই প্রসিজিওর অনুযায়ী আমরা যাব। তারা কিছু তালিকা দিয়েছে, আমরা সেই তালিকাগুলো হোমের মাধ্যমে চেক আপ করছি। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করার বিষয়ে দিল্লিতে চিঠি পাঠাচ্ছে ঢাকা। তৌহিদ হোসেন বলেন, নিয়ম ভেঙে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না। চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হয়, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি। আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সব কিছু এগোয়। সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। কূটনৈতিক শফিউর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। 1 মাস পর উপদেষ্টা জানালেন, তার দায়িত্বেও পরিবর্তন আসতে পারে। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীতে বাংলাদেশের সব সংসদ সদস্য ও স্থানীয় চেয়ারম্যানের চিকিৎসা সরকারি হাসপাতালে নেওয়া বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার রাজধানীর চিরমৈত্রী সম্মেলন কেন্দ্রে সিপিডির সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এদিকে চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা রুখতে ন্যাশনাল ক্লিনিক্যাল গাইডলাইনের আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা। স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে যুবদের সংস্কার ভাবনা নিয়ে সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। যোগ দেন স্বাস্থ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও তরুণ সমাজের প্রতিনিধিরা।
এ সময় স্বাস্থ্য খাতে স্বল্প বাজেট বরাদ্দ, প্রান্তিক এলাকায় স্বাস্থ্যসেবার বেহাল দশা, রাজনৈতিক ছত্রছায়ায় দুর্নীতির মতো বিষয়গুলো উঠে আসে। তবে সাম্প্রতিক সংস্কার প্রস্তাবে রয়েছে বেশ কিছু সম্ভাবনাময় সুপারিশ, বলছেন সংশ্লিষ্টরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের মতো দেশগুলোতে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য জিডিপির 5% অর্থ বরাদ্দের সুপারিশ করে এবং আমাদের এই সংস্কার কমিশন কিন্তু সেটি তার সুপারিশ মারাতেও তুলে ধরেছে। স্বাস্থ্য যেহেতু খুব টেকনিক্যাল বিষয়, এটাকে আলাদা করে ফেলতে হবে। কোনো মিনিস্ট্রি থাকবে না, যেটা থাকবে ওটা হলো হেলথ সার্ভিস অথরিটি অ্যান্ড হেলথ কমিশন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বলেন, ন্যাশনাল ক্লিনিক্যাল গাইডলাইন, ইলেকট্রনিক হেলথ রেকর্ড, ডিজিটাল হেল্পলাইন চালু করলে ত্বরান্বিত হবে চিকিৎসা সেবা। একটা ডাক্তারের কাছে গেলে হয়তো একরকম চিকিৎসা হচ্ছে, আরেকজনের কাছে গেলে কেন আরেকরকম চিকিৎসা হচ্ছে। যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে, ক্লিনিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে কিভাবে সেবাটা দেয়া হবে সেটার একটা ন্যাশনালি এগ্রিড ক্লিনিক্যাল গাইডলাইন থাকা প্রয়োজন। এবং এটা যখন থাকবে, পাশাপাশি আপনার যখন ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকবে, তখন খুব সহজেই বোঝা যাবে কোথায় ব্যত্যয় হচ্ছে। বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এদেশের রাজনীতিবিদরা এদেশে চিকিৎসা নেন না বলেই হাসপাতালগুলো এত অবহেলিত। আপনি যেই কয় বছর এমপি বা চেয়ারম্যান থাকবেন, আপনাকে বাংলাদেশেই চিকিৎসা নিতে হবে একেবারে আইন করে, বিকজ এই চোরের দেশে তো আর কোনো উপায় নাই। এ সময় আলোচকরা বলেন, চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি আমদানি করার পাশাপাশি সে অনুযায়ী স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধিতেও নজর দেওয়া জরুরি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। টাকা ও গয়না লুটপাটের সময় নারীদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। মঙ্গলবার রাতে কালীহাতির এলেঙ্গায় এই ডাকাতি হয়। এই ঘটনায় বাসের এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত 8 থেকে 9 জনকে আসামি করে মামলা করেন। জড়িতদের ধরার চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর আব্দুল্লাপুর থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে আল ইমরান পরিবহনের বাস। সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন। রাত 11টার দিকে টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গা অতিক্রম করার সময় 8 থেকে 10 জন ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এক পর্যায়ে চালক, হেল্পার ও সুপারভাইজারকে বেঁধে ফেলে তারা। সোমপুর থেকে 2 জন উঠছে, বাইপাইল থেকে উঠছে, শ্রীপুর থেকে উঠছে, আর কি এরকম 8-10 জন উঠছিল আমাদের গাড়িতে। আমরা বুঝতে পারি নাই, তখন ভাবছিলাম যে যাত্রী। যাত্রীদের অভিযোগ, ডাকাতরা প্রত্যেকের মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্য মালামাল লুটে নেয়। এ সময় তারা নারীদের শ্লীলতাহানি করে বলেও অভিযোগ তাদের। গাও হাসতে হুসতে মনে করেন, এখন জিনিসের লোভে, ওই টাকা পয়সার লোভে গাও হাসতে হুসতে মনে করেন যে ওইলে মোবাইল টোবাইল টাকা টুকু কানের রিং আসলো সেলে কারে ছেড়ে লিছে। এই জন্য আমরা এদেরকে সাহায্য করবো, আপনাদের কোনো ভয় নেই। ধনুরা বান্ধা শেষ, তারপরে আমাদেরকে এক এক করে এই হাত বাঁধছে, চোখ বাঁধছে, মুখ বাঁধছে, বান্ধা তারপরে যার যার মতো যা আছে সব নিয়ে নিছে। এই ঘটনায় 8 থেকে 9 জনকে আসামি করে মামলা করেছেন এক যাত্রী। ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ ও ডিবি। ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে, তারা চেক করার জন্য যে তারা কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা। এই জন্য এই ডাকাতির সাথে স্বচ্ছ শ্লীলতাহানি মামলা আমরা এখানে নিয়েছি। সদর থানা পুলিশের টিম, ডিবির টিম সহ 3-4টি টিম একসাথে কাজ করছে এবং আমাদের সফলতা ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা দেখাতে পারব। 17 ফেব্রুয়ারি একই মহাসড়কে ইউনিক রয়্যালসের বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানি ঘটে। 2022 সালের 2 আগস্টও একই কায়দায় কুষ্টিয়াগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে শেরপুরে নদ নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে আগাম বন্যার শঙ্কা। ভারতের মেঘালয় ও আসামে বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি। টানা বৃষ্টিতে কুড়িগ্রামেও নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে 9টি উপজেলার 400 হেক্টর ফসলি জমি। এদিকে বর্ষার আগেই রংপুরের 3 উপজেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বৃহস্পতিবার থেকে সীমান্তবর্তী জেলা শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই সাথে উজানের ঢলে দ্রুত বাড়ছে ভোগাই, চেল্লাখালী, মহারশী ও সোমেশ্বরের নদীর পানি।
বন্যায় ধানের ক্ষতি হয়, পানি আমাদের বাড়ি ঘরে উঠে রান্না বান্নার কষ্ট হয়। পানির জোয়ারে যেগুলো আবার ধরছে, আপনার তো পানি হওয়ার সম্ভাবনা বেশি, জন্য তাড়াতাড়ি পুকুর কাটতেছে। কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আগাম বন্যা মোকাবেলায় নেওয়া হচ্ছে প্রস্তুতি। কৃষকদেরকে বলতেছি তাদের যে যারা নিজেরা যেন ধানটা কেটে নেয়, আশা করতেছি যদি আকাশের অবস্থা ভালো হয় তাকে আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের প্রায় 99% ধান কাটা হয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করতেছি। আগাম বন্যার একটা আশঙ্কা রয়েছে, সে অনুযায়ী আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে সকলের উপস্থিতিতে একটা জরুরি সভার আহ্বান করেছি। যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন সকলের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিব যে এই বন্যা মোকাবেলায় কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। কুড়িগ্রামে টানা বৃষ্টিতে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র সহ 16 নদ নদীর পানি বাড়ছে। 9 উপজেলা 4 শতাধিক হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পানির জন্য খুব অসুবিধা, 1000 টাকা সেট তাও লোক পাওয়া যাচ্ছে না, ধান কাটা যাচ্ছে না। পানিগুলো না নামা পর্যন্ত আমার কোনো কিছু করাই সম্ভব হচ্ছে না। এদিকে তিস্তার ভাঙনে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার চর এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে কিছু বসতঘর। নতুন করে যে পানিটা আসছে, আসার পরে আবার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কিন্তু আমাদের এই মূল্যবান সম্পদগুলো প্রতি বছরেই এই তিস্তা বিলীন হয়ে যাচ্ছে। বাঁধের বেশি ঝুঁকিপূর্ণ প্রায় 22 কিলোমিটার সংস্কারের কাজ চলছে, জানায় পানি উন্নয়ন বোর্ড। 19.5 কিলোমিটার সতর্কতামূলক নদী তীর সংরক্ষণ কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। যে ঝুঁকিপূর্ণ অংশগুলো থাকবে এটা পরবর্তী বছরে নতুনভাবে সেগুলোতে প্রকল্প বাস্তবায়ন করা হবে। নদীর তীর রক্ষা বাঁধের 45 কিলোমিটার এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 18টি পয়েন্ট এখনও ঝুঁকিপূর্ণ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, শেরপুরের নদ নদীর পানি তো বাড়ছে, আগাম বন্যার শঙ্কা কতটা জোরালো হচ্ছে, আর এই আগাম বন্যা মোকাবেলা করার জন্য কি প্রস্তুতি নেওয়া হচ্ছে? হ্যাঁ, আপনি যে কথাটা বলতেছিলেন, আমাদের সীমান্তবর্তী শেরপুর জেলার 3টি উপজেলা, বিশেষ করে শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালতেবাড়ি উপজেলার যে গারো পাহাড়, এই অঞ্চলে 4টি পাহাড়ি নদী রয়েছে, মহারশী, সোমেশ্বরী, ভুগাই এবং চেল্লাখালী। এই 4টি নদীতে কিন্তু গত 6 দিন যাবৎ যে এই সীমান্ত এলাকায় যে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু আসলে এই পাহাড়ি নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমাদের এই বাংলাদেশের ওপারে কিন্তু ভারতের মেঘালয়, তুরা এবং আসামে যখনই বৃষ্টিপাত বেড়ে যায় তখনই কিন্তু আসলে ওই জায়গা থেকে পানিগুলি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এবং এই 4টি নদী দিয়ে ঢুকে এবং তখনই কিন্তু আসলে পাহাড়ি ঢলের উৎপত্তি হয় এবং আমাদের এই অঞ্চলে বন্যা দেখা দেয়। বিশেষ করে গত বছর আপনার ভয়াবহ বন্যায় কিন্তু শেরপুর জেলায় কৃষি খাতে অন্তত পক্ষে 800 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে এবং এই বছর কিন্তু কৃষকরা আবার এই অঞ্চলের কৃষকরা কিন্তু আসলে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছিল এবং এখানকার যে তাদের যে ফসল তারা আগাম ফসলটা করেছিল, যে কারণে কিন্তু আসলে বেশ কয়েকদিন আগে থেকে তারা ধান কাটা শুরু করে এবং নিম্নাঞ্চলগুলোতে যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলি থেকে তারা ধান কেটে সম্পন্ন করতে পারে। পাশাপাশি আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 1 সপ্তাহ যাবৎ যে বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু গত রাত্রে থেকে বৃষ্টিটা কিছুটা কমেছে এবং আমরা যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই যে গত রাত থেকে বৃষ্টিটা কিছুটা কমেছে এবং এতে করে পানি বৃদ্ধিটা কিছুটা থেমেছে। কিন্তু পাশাপাশি আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমার পিছনে যে অংশটা দেখেন এটা কিন্তু গত 3 দিন আগে এখানে পানি ছিল না, ইতিমধ্যে কিন্তু এখানে পানি ঢুকেছে এবং নিম্নাঞ্চলগুলিতে কিন্তু ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে। এখানে আরেকটা বিষয় যে বৃষ্টিপাত যদি আরো অব্যাহত থাকে তাহলে কিন্তু এখানে শেরপুরে বন্যা আশঙ্কাটা করা হচ্ছে এবং শেরপুর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বিশেষ করে তারা প্রত্যেকটা উপজেলায় কিন্তু ইতিমধ্যে মিটিং করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মিটিং করা হয়েছে এবং প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যেটা জানিয়েছে যে আজকে পর্যন্ত 94% বোরো ধানের কাটা সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি এখানকার যে প্রস্তুতি উপজেলা এবং জেলা প্রশাসনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। শেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেরাজ উদ্দিন। অপরিকল্পিত বনায়ন, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস ও শিকারের কারণে অস্তিত্ব সংকটে পাহাড়ের জীববৈচিত্র্য। এর মধ্যে বিপন্ন প্রায় এশিয়ান বন্য হাতি, মেঘ চিতা,
সাম্বার হরিণ, রাজধনেশ সহ বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণী। বিভিন্ন প্রজাতির জীববৈচিত্র্যের নিরাপদ আবাস ৩ পার্বত্য জেলা। তবে ক্রমাগত বন উজাড়, আবাসস্থল ধ্বংস, খাদ্য সংকট ও শিকারীদের দৌরাত্ম্যে অস্তিত্ব সংকটে এই এলাকার বন্য হাতি, লজ্জাবতী বানর, মুখপোড়া হনুমান সহ নানা প্রজাতির পশু পাখি। এক সময় অনেক রিজার্ভ ফরেস্ট ছিল, সেগুলা দিন দিন উজাড় হওয়াতে তাদের আবাসস্থল সীমিত হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে হত্যাও করা হচ্ছে। প্রাকৃতিক বনভূমি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এই জন্য নতুন করে বনাঞ্চল তৈরি, বন উজাড় এবং পাহাড় কাটা বন্ধের দাবি পরিবেশ কর্মীদের। প্রাকৃতিক বন কেটে সেখানে কাঁচাবাচার, প্রচুর ছড়া, পাম, সেগুন বিভিন্ন চাষ করতেছে, যেগুলো আমাদের মাটিকে যেমন বনকে ধ্বংস করতেছে, মাটিকে ধ্বংস করতেছে, নদী নালা ধ্বংস করতেছে, পুরো ইকোসিস্টেমকে পুরো ধ্বংস করে দিচ্ছে। সম্প্রতি গন্ধ গোকুল, লজ্জাবতী বানর, গুইসাপ সহ একাধিক বন্যপ্রাণী উদ্ধারের পর খাগড়াছড়ির প্রাকৃতিক বনে ছেড়ে দিয়েছে বন বিভাগ। এসব প্রাণী সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছেন বন কর্মকর্তারা। সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম আমরা গ্রহণ করেছি। আমরা স্কুল, স্থানীয় জনগোষ্ঠী, এখানকার যারা বয়োজ্যেষ্ঠ লোক, আইন শৃঙ্খলা প্রয়োগকারী যারা বাহিনী আছে, তাদের সমন্বয়ে আমরা বিভিন্ন মত বিনিময় সভার আয়োজন করেছি। প্রাণী গবেষকরা বলছেন, দেশের মোট জীববৈচিত্র্যের 60% রয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। অস্তিত্ব সংকটে থাকা বন্যপ্রাণী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের সবচেয়ে বড় সমস্যা শিক্ষিত বেকার যুব সমাজ। এক্ষেত্রে কর্মসংস্থানের জন্য চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার। বুধবার সিপিডির এক সংলাপে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় কর্মসংস্থানের সাথে প্রযুক্তিগত উন্নয়নে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ সিপিডির। এছাড়া দক্ষতা উন্নয়নে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ও জরুরি। দেশে দিন দিন বাড়ছে শিক্ষিত বেকার জনগোষ্ঠীর সংখ্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গত বছর শেষে দেশের শিক্ষিত বেকারের সংখ্যা 26,10,000। বিশাল এই জনসংখ্যার কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে সিপিডির আলোচনায়। কর্মসংস্থানে কারিগরি খাতের শিক্ষার্থীদের চাহিদা বেশি, তাই এ খাতে মান উন্নয়নের পরামর্শ দেন বিশ্লেষকরা। এছাড়া প্রযুক্তিগত সহায়তা ও সহজলভ্যতার বিষয়ে জোর দেন আলোচকরা। 3টা বি বাদ দেন, বিসিএস, ব্যাংক এন্ড বিদেশ, এটা বাদ দেন। আনলেস ইউ ওয়ান্ট টু গো, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি মনে করি ম্যানুফ্যাকচারিং, ম্যানেজমেন্ট এন্ড মাল্টি স্কিল, ম্যানুফ্যাকচারিং দিকে নজর দেন। দেয়ার আর লট অফ জবস। সিপিডির মতে সংকুচিত হওয়া শ্রমবাজারে বিনিয়োগ স্থবিরতা কাটানো জরুরি। এক্ষেত্রে কর্মসংস্থানের বিষয়টি নিয়ে নতুন করে ভাবার পরামর্শ সংস্থাটির। উন্নততর বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। সেটার জন্য সরকারি নীতিমালা, সরকারি উদ্যোগ, ব্যক্তি খাতের উদ্যোগ এটি প্রয়োজন। এ সময় কর্মসংস্থানের খুঁজে না ছুটে উদ্যোক্তা হবার পরামর্শ দেন শ্রম উপদেষ্টা। এছাড়া প্রবাসে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কার্যকর প্রশিক্ষণের তাগিদ দেন তিনি। এডুকেটেড বেকার ইউথ, এবং এডুকেশনের পরে সবাই চায় সরকারি চাকরি। সরকারি চাকরি হলো প্রথম, ফার্স্ট। সরকারি চাকরিতে অনেক মজা আছে, বেতন যাই থাকুক না কেন ও সুবিধা আছে, অনেক ধরনের সুবিধা আছে। তো ইউ ক্যান বিকাম মাল্টিমিলিয়নিয়ার। কাজে আমি মনে করি যে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে অন্যরকম। আলোচনায় জানানো হয়, ভাষাগত কারিগরি শিক্ষায় দক্ষ হতে পারলে এই বেকার সমস্যা দূর হতে পারে। এছাড়া বেসরকারি খাতে চাকরির নিরাপত্তা দিতে পারলে কর্মসংস্থান বাড়বে বলেও জানান আলোচকরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই অভ্যুত্থানের পর বাজারে নতুন নোট ছাড়ার কথা বলা হলেও নানা কারণে তা পিছিয়ে যায়। অবশেষে 26শে মে নতুন ডিজাইনের নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। প্রথমে 20 ও 50 টাকার নোট পাওয়া যাবে, তবে 1000 টাকা নোটের জন্য অপেক্ষা করতে হবে 1 জুন পর্যন্ত। সব মিলিয়ে প্রথম ধাপে ঈদের আগে ছাড়া হবে 1000 কোটি টাকার নতুন ডিজাইনের নোট। জুলাই অভ্যুত্থানে বন্দুকের সামনে বুক পেতে দিয়ে বৈষম্যের দেয়াল ভেঙেছিল আবু সাইদ। ছাত্র জনতার মাঝে পানির বোতল হাতে শহীদ হন মুগ্ধ। এমন অভ্যুত্থানের গ্রাফিতি থাকবে নতুন নোটে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে আগামী 25 অথবা 26 মে ছাড়া হতে পারে 20 ও 50 টাকার নতুন ডিজাইনের নোট, আর জুনে আসতে পারে 1000 টাকার নতুন নোট, যাতে যুক্ত রয়েছে 8টি নিরাপত্তা বৈশিষ্ট্য। নতুন নকশার টাকায় শুধু জুলাই অভ্যুত্থান নয়, থাকবে মসজিদ মন্দির সহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য। সিকিউরিটির ব্যাপারে তো তারা কোনো ছাড় দিবে না, হ্যাঁ, মানে সিকিউরিটি অবশ্যই পর্যাপ্ত সিকিউরিটি থাকবে, বাংলাদেশের ঐতিহ্যের বিষয় থাকবে। মনে করেন এমন থাকতে পারে আহসান মঞ্জিল থাকতে পারে, হয়তোবা 7 গম্বুজ থাকতে পারে। 2 টাকা থেকে শুরু করে 1000 টাকার কাগজের নোটে কারো পুরোপুরি একক ছবি থাকবে না। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। 2 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত 9 প্রকারের নোটই নতুন ডিজাইনের ছাড়ার উদ্যোগ নিয়েছে। এর আগেও যখন ডিজাইন চেঞ্জ হতো, মানে খুব বড় ধরনের চেঞ্জ হতো না, কিন্তু এবার হয়তো একটু বড় ধরনের চেঞ্জ হতেও পারে কোনো কোনো নোটের ক্ষেত্রে। প্রাথমিকভাবে 3টি নতুন ডিজাইনের নোট পাওয়া গেলেও ধাপে ধাপে পাওয়া যাবে সব নোট। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। সাপ্তাহিক হাটগুলোতে পশু নিয়ে আসছেন বিক্রেতারা। গতবারের তুলনায় পশুর সংখ্যা বাড়লেও দাম কমেনি বলছেন ক্রেতারা, আর বিক্রেতারা বলছেন লালন পালনের খরচ বাড়ায় দামও এবার কিছুটা বেশি হতে পারে। গত বছর বরিশালের 6 জেলায় কোরবানি হয় 4.5 লাখের বেশি পশু। এর বিপরীতে এবার বিভাগে 7,500 খামার ও ব্যক্তি পর্যায়ে 64,000 বেশি পশু লালন পালন করা হচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে সাপ্তাহিক হাটে তোলা হচ্ছে গরু ও ছাগল। গতবারের চেয়ে পশুর দাম বেশি বলে দাবি সাধারণের, আর বিক্রেতাদের দাবি সময়ের সাথে বেড়েছে পশু লালন পালন খরচ। দাম গতবারের চেয়ে একটু বেশি মনে হচ্ছে। আমরা চয়েস করতে আসছি, আমার বাবা আসছে, তারপর গরু লাইভ ওইটা কিনবে। 5-6 মাস লালন পালন, লং টাইম লালন পালন করলে আমাদের A to Z ভ্যাকসিন কমপ্লিট করতে হয় গরুকে, ঠিক আছে, এগুলো করলে খরচ পোষানো যাচ্ছে না। লক্ষ্মীপুরে কোরবানির পশুর চাহিদা প্রায় 88,000। এর বিপরীতে কেবল গরুই লালন পালন করা হচ্ছে 1,39,000। ভালো দাম নিশ্চিতে অবৈধ পথে গরু প্রবেশ বন্ধে নজরদারি বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। এই গরু পালতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। অনেক সময় আমরা এই পর্যন্ত আমরা সরকারিভাবে কোনো, বিশেষ করে প্রাণী সম্পদ বিভাগ থেকে আমরা কোনো সহযোগিতা পাই না। গোখাদ্যের দাম বেশির কারণে গরুর কষ্টটা অনেকটাই একটু বাড়তি পড়ছে। তো যদি ইন্ডিয়ান গরু যেভাবে আসতেছে, যদি ইন্ডিয়ান গরু যদি আসে, তাহলে আমরা খামারিরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হব। চাহিদার তুলনায় বেশি পশু লালন পালন করা হচ্ছে নড়াইলেও। আসন্ন কোরবানি উপলক্ষে চলছে পশুর বাড়তি পরিচর্যা। তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, শুধু প্রশিক্ষণ না, লিফলেট বিতরণ দিয়েও আমরা সচেতন করে থাকি। এসব আপনি জেনে খুশি হবেন, আমরা এই সমস্ত খামারের বাড়িতেও পরিদর্শনে যাই। জেলায় এবার ছোট বড় 4,000 খামারি প্রায় 54,000 পশু কোরবানির জন্য প্রস্তুত করছেন। এর মধ্যে 23,000 গরু এবং 31,000 ছাগল। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত প্রায় 14,000 পশু অন্য জেলায় পাঠানো সম্ভব হবে বলে জানান কর্মকর্তা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগ ও তার সঙ্গে কাজ না করতে লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার এনবিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, এসব দাবি তুলে ধরে আজ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া শনিবার থেকে কাস্টমস হাউস ও স্থলবন্দরের কাস্টমস ছাড়া সব আয়কর, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। অধ্যাদেশ বাতিলের দাবিতে 5 দিন কলম বিরতির পর এনবিআর কর্মকর্তা ও সরকারের সঙ্গে যখন আলোচনায় সমাধান হয়নি, তখন আবারও অবস্থান কর্মসূচি পালন করে তারা। সকাল থেকে রাজস্ব ভবনে বিভিন্ন কর অঞ্চল থেকে এসে জড়ো হতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। 4 ঘণ্টা অবস্থান কর্মসূচির শেষে দুপুরে সংবাদ সম্মেলনে যোগ দেন আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের সদস্য ও কর্মীরা। তারা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও তাকে লাগাতার অসহযোগিতা করা সহ 4 দফা দাবি দেন। এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ আগামীকাল 22 মে এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আগামী শনিবার থেকে কাস্টমস হাউস ও স্থলবন্দরের কাস্টমস ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করবে তারা। যাত্রী সেবা,
ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের উদ্দেশ্যে গত 12 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে অত্যন্ত গোপনে। রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা কর্মসূচির আওতামুক্ত থাকবে বলেও জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।